আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। তেরো জানুয়ারি ছিল কুসংস্কার বিরোধী দিবস। এদিন হিউম্যান সায়েন্স ফোরাম একটি অনুষ্ঠানের আয়োজন করে। এদিন কয়েকজন মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধকে সম্মাননা জানানো হয়। এছাড়া বিজ্ঞান মানুষকে সমাজ গড়ে তুলতে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। হিউম্যান সায়েন্স ফোরামের কর্মকর্তা অধ্যাপক পরিতোষ দত্ত বললেন, আজ কুসংস্কার বিরোধী দিবস। এই কুসংস্কার বিরোধী দিবসে আমরা হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে একটি ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যেখানে রয়েছে যে 5 জন এখানে আজ মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় যে অলৌকিক কিছু খেলা দেখানো হয়, সেই অলৌকিক খেলাগুলো আজ বিবেকাচার্য তার বিজ্ঞানের মাধ্যমে এখানে দেখিয়েছেন, আর আমাদের কয়েকজনকে সম্মাননাও জানানো হয়েছে। তো এই মরণোত্তর দেহদান আজকে আমরা যে 5 জনকে নিয়েছি তারা হলেন নিশা কংসবণিক, গোপাল দাস, সুদর্শন চৌধুরী, রণেন্দ্র কুমার সিংহ, শান্তনু দাস। এই 5 জন আমাদের আজকে এই মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়ে হিউম্যান সায়েন্স ফোরামের সদস্যভুক্ত হলেন। এরপরও আমাদের অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন বক্তাদের বক্তব্য এবং কবিতা অনুষ্ঠান। এছাড়া আমরা বিভিন্ন যে আমাদের আজকে যে আমাদের সমাজের মধ্যে যে বিভিন্ন কুসংস্কারগুলো যে আমাদের ছড়িয়ে রয়েছে, সেই কুসংস্কারগুলো দূর করে আমরা একটা বিজ্ঞান ভিত্তিক সমাজ যাতে তৈরি করতে পারি, সেই বার্তাটাই আজ আমরা দিয়েছি এই কুসংস্কার বিরোধী দিবসে। তো আমরা বলতে পারি যে মৃত্যুর পরেও বেঁচে থাকা যায়। এটি শুধু একটু ভাবনা নয়, বরং বলা যেতে পারে একটি জীবনদায়ী সত্য। যেখানে জীবন থেমে যায়, যেখানে শুরু হয় অন্যের জীবনের নতুন অধ্যায়। কথাগুলো মনের দিক থেকে গ্রহণ করতে পারলে সমাজের চিত্র পাল্টে যেতে বাধ্য। একজন ব্যক্তি তার শরীরকে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে উৎসর্গ করার অঙ্গীকার করে বলতে পারেন যে আমার উত্তরাধিকারগণ এই সম্পর্কে কোনো রকম আপত্তি করতে পারবে না। কেউ কেউ বলতে পারেন যে মৃত্যুর পর তাদের শরীর অন্য কারো কাজে লাগুক বা এবং অন্য কারো শরীরে বেঁচে থাকুক, এটা সবার জানা রয়েছে। মানুষ মরণশীল, অর্থাৎ মৃত্যু অবধারিত। কিন্তু মৃত্যুর পরও যদি কারো চোখে আলো ফিরিয়ে দেওয়া যায়, কারো হৃদয়ে নূতন স্পন্দন জাগানো যায়, কিংবা চিকিৎসা শিক্ষায় সহায়ক হয়ে ওঠা যায়, তবে সেই মৃত্যু অমরত্বের ছোঁয়া পায়। আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে যা মৃত্যু পরবর্তী নীরবতা ভেঙে জীবনের নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে, এবং সেটি হচ্ছে মরণোত্তর দেহদান। মরণোত্তর দেহদান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি জীবিত অবস্থায় সিদ্ধান্ত নেন যে মৃত্যুর পর তার দেহ চিকিৎসা শিক্ষা, গবেষণা বা অঙ্গ প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হবে। মেডিকেল শিক্ষার্থীদের জন্য মানবদেহের বাস্তব অনুশীলন শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং চিকিৎসা শিক্ষার একটি অপরিহার্য স্তম্ভ। একজন দেহদাতা মৃত্যুর পরও চিকিৎসা শিক্ষার আলো জ্বালিয়ে যান। তাই মানবদেহের বাস্তব অনুশীলন শুধু শিক্ষার অংশ নয়, এটি একটি নৈতিক, মানবিক ও বৈজ্ঞানিক দায়িত্ব। চিকিৎসা শিক্ষার মনোন্নয়নে দেহদান ও বাস্তব অনুশীলনের গুরুত্ব অনস্বীকার্য। মরণোত্তর দেহদান শুধু একটি মানবিক সিদ্ধান্ত নয়, এটি জীবনের পর জীবনকে ছুঁয়ে যাওয়ার এক অনন্য উপায়। মরণোত্তর দেহদান হচ্ছে মৃত্যুর পর চিকিৎসা বিজ্ঞান এবং গবেষণার কাজে ব্যবহারের জন্য নিজের দেহ দান করার একটি অঙ্গীকার। এই মহান উদ্যোগের মাধ্যমে একজন ব্যক্তি মৃত্যুর পরও মানব কল্যাণে ভূমিকা রাখতে পারেন। এটি কেবল একটি মহৎ কাজই নয়, বরং এটি নতুন প্রজন্মের ডাক্তারদের জন্য বাস্তব জ্ঞানার্জনের এক গুরুত্বপূর্ণ উৎস। মরণোত্তর দেহদানের ইতিহাস মানবদেহের অধ্যয়ন ও গবেষণার জন্য একটি দীর্ঘ এবং বিবর্তনীয় প্রক্রিয়া। প্রাচীনকালে কিছু সংস্কৃতিতে মরণোত্তর দেহকে সম্মান জানানোর জন্য বিশেষ আচার অনুষ্ঠান করা হতো। তবে বৈজ্ঞানিক গবেষণার জন্য দেহদানের ধারণাটি আধুনিক যুগে শুরু হয়েছিল। প্রাচীন ভারতে দেহদানের প্রথা ছিল, যা মূলত ধর্মীয় বিশ্বাস ও স্থানীয় রীতিনীতির উপর ভিত্তি করে আমাদের এই শুরু হয়েছিল। 18শো শতাব্দীতে জার্মান চিকিৎসক আর্নেস্ট হ্যাপেল মানবদেহের শরীরবৃত্তীয় অধ্যয়নের জন্য দেহদান করার পদ্ধতি চালু করেছেন।
পৃথিবীতে প্রথম মানব কল্যাণ তথা চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কথা চিন্তা করে 1832 সালে মরণোত্তর দেহদান করেছিলেন ইংরেজ দার্শনিক, আইনতত্ত্ববিদ এবং উপযোগবাদী চিন্তাধারার জনক তথা চিন্তাবিদ জেরেমি বেন্থাম। তার দেহ আজও ইউনিভার্সিটি কলেজ লন্ডন এ অটো আইকন নামে প্রদর্শিত হচ্ছে, যেখানে তার কঙ্কাল সংরক্ষিত মাথা একটি কাঁচের বাক্সে রাখা রয়েছে। বেন্থামের দৃষ্টান্ত আজও যুক্তিবাদী সমাজচিন্তার অনুপ্রেরণা, বিশেষত যেখানে ধর্মীয় সংস্কার ও সামাজিক ভয় দেহদানের পথে বাধা হয়ে দাঁড়ায়। বেন্থামের এই পদক্ষেপ ধর্মীয় এবং সামাজিক টেবু ভাঙার সাহসী প্রয়াস হিসাবে গণ্য করা হয়ে থাকে। তিনি দেখিয়েছিলেন মৃত্যুও হতে পারে মানব কল্যাণের একটি মাধ্যম। ব্রজরায়ের মতো মানব সমাজকর্মীরা এই আদর্শকে অনুসরণ করে অঙ্গ, কোষকলা ও দেহদান আন্দোলন গড়ে তুলেছিলেন। 19 শতাব্দীতে অ্যানাটমি ও শরীরবৃত্তীয় গবেষণার জন্য দেহদানের প্রথা শুরু হয় এবং এটি ধীরে ধীরে আধুনিক চিকিৎসা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বর্তমানে অনেক দেশেই দেহদান একটি সাধারণ প্রথা এবং এটি চিকিৎসা শিক্ষা ও গবেষণার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভারতে মরণোত্তর দেহদানের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই ইতিহাস অনেক দীর্ঘ। আজ এই প্রসঙ্গ বাদ দিয়ে আমাদের এই বরাক উপত্যকার আমাদের যে হিউম্যান সায়েন্স ফোরামের জন্ম এবং হিউম্যান সায়েন্স ফোরামের যে কাজগুলো, সেগুলো আমার মনে হয় একটু আলোচনা করা উচিত। হিউম্যান সায়েন্স ফোরাম 1989 সালের মার্চ মাসে দক্ষিণ আসামের শিলচর শহরে রতন পাল, চন্দন সেনগুপ্ত, ডাক্তার দিগ্বিজয় পাল, ডাক্তার দীপক বরঠাকুর, নিজামুদ্দিন বরভুইয়া প্রমুখ প্রকৃত অর্থে কয়েকজন বিজ্ঞানমনস্ক মানুষ মিলে গণবিজ্ঞান সংস্থা তৈরির ভাবনা নিয়ে এগিয়ে আসেন এবং প্রস্তুতি কমিটির মাধ্যমে আবেদন জানানোর চিন্তাভাবনা শুরু করেন। এই চিন্তাধারার বশবর্তী হয়ে 1989 সালের 1 অক্টোবর জনগণকে সচেতন করার উদ্দেশ্যে গণবিজ্ঞান সংস্থার প্রস্তুতি কমিটির পক্ষে আবেদন করা হয়েছিল। এই আবেদনের মুখ্য আহ্বায়ক ছিলেন শিলচরের ডাক্তার দিগ্বিজয় পাল এবং আহ্বায়ক হিসাবে ছিলেন বদরপুর নবীনচন্দ্র মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুভাষ কর্মকার, শিলচরের ডাক্তার দীপক বরঠাকুর, হাইলাকান্দির সাংবাদিক জসিমউদ্দিন লস্কর এবং করিমগঞ্জের সাবর্ণী পুরকায়স্থ। এ প্রসঙ্গে গণবিজ্ঞান সংস্থার পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য 3 জেলার 5 জনের মাধ্যমে আবেদন জানিয়ে শিলচর শহরের শহীদ চণ্ডীচরণ রোডস্থিত গণবিজ্ঞান সংস্থার পক্ষে কার্যালয় সম্পাদকদ্বয় রতন পাল ও নিজামুদ্দিন বরভুইয়া সহ বিবেক আচার্য, চন্দন সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছিল। এভাবেই শিলচরে গণবিজ্ঞান সংস্থার জন্ম হওয়ার পর একটু একটু করে বিজ্ঞানমনস্ক সুস্থ চিন্তা সমাজ তৈরির কাজ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে গণবিজ্ঞান সংস্থা বিবেক আচার্য, ফারুক আহমেদ লস্কর প্রমুখ সহ বেশ কয়েকজন যুক্তিবাদী মানুষ বিজ্ঞানকে গণমুখী করে মানুষের চিন্তাধারাকে বিজ্ঞানসম্মত করার প্রয়াসে এগিয়ে আসেন এবং গণবিজ্ঞান সংস্থার জন্ম দিয়ে কুসংস্কার বিরোধী কর্মকাণ্ড, জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কাজকর্ম করার উপর গুরুত্ব আরোপ করেন। 2001 সালের 10 জানুয়ারি শিলচরের গান্ধী ভবনে গণবিজ্ঞান সংস্থার উদ্যোগে আয়োজিত মরণোত্তর দেহদান শিবিরে পৌরোহিত্য করেন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থ। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকা কলকাতাস্থিত গণদর্পণের ব্রজরায় এবং তৃপ্তি চৌধুরীকে মুখ্য বক্তার দায়িত্ব পালন করতে হয়েছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কুমার কান্তি দাস, ডক্টর অরুণ কান্তি দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপোধীর ভট্টাচার্য এবং দৈনিক সোনার কাছার পত্রিকার মুখ্য উপদেষ্টা পরেশ দত্ত। এরপর আমরা 2018 সালে আমরা গণবিজ্ঞান সংস্থাকে পাল্টিয়ে হিউম্যান সায়েন্স ফোরাম তৈরি হয়। এই হিউম্যান সায়েন্স ফোরামের মধ্য দিয়ে আমরা আজ পর্যন্ত বিভিন্ন কাজ করে চলেছি। আজ পর্যন্ত 426 জন মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তার মধ্যে আমরা 36টি দেহ সম্মানের সহিত অ্যানাটমি বিভাগের কাছে সমর্পণ করেছি এবং
তার মধ্যে 24টি কর্নিয়া প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। তো আমরা মানব জীবনের শেষ অধ্যায় মৃত্যু হলেও তারপরেও একজন মানুষ সমাজের জন্য অবদান রাখতে পারেন। মরণোত্তর দেহদান সেই মহান পথ। তবে অনেকেই জানেন না, ক্যান্সার সহ কিছু রোগে মৃত্যুর পর অঙ্গ প্রতিস্থাপন করা যায় না। এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মৃতদেহের ব্যবহার থেমে থাকে না, বরং তা হয়ে ওঠে চিকিৎসা শিক্ষার এক অমূল্য সম্পদ। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে 12 জানুয়ারি শ্রীভূমি জেলায় পূর্ণমর্যাদায় স্বামী বিবেকানন্দের 164তম জন্মজয়ন্তী জাতীয় যুব দিবস পালিত হল। এই উপলক্ষে শ্রীভূমি রামকৃষ্ণ মিশন ও মঠের উদ্যোগে সীমান্ত জেলা সদর শহরের প্রধান পথ পরিক্রমা আয়োজন করা হয়। শোভাযাত্রার শুরুতে বক্তব্য রেখে শ্রীভূমি জেলা রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ প্রেমা ঘনানন্দজি মহারাজ বলেন, আজকে স্বামী বিবেকানন্দের যে জন্মদিন, আমরা জন্মতিথি পালন করেছি 10ই জানুয়ারি আমাদের ভারতীয় পরম্পরা অনুসারে, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী। আজ ইংরেজি মতে স্বামীজির জন্মদিন। এই দিনটিকে 1984 সালে ভারতের তদানীন্তন রাজীব গান্ধীর সরকার জাতীয় যুব দিবস হিসাবে এই দিনটিকে ঘোষণা করেছিলেন। তারপরে 1985 সাল থেকে শুরু হয়েছে জাতীয় যুব দিবসের উদযাপন। কেন স্বামীজিকে ভারতীয় যুবকদের কেন ওনাকে আদর্শ বলা হয়েছে? আমি শুধু স্বামীজির কথাই বলবো। স্বামীজি ভারতবর্ষের আমাদের প্রত্যেকের জন্য বলছেন যে যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র ও অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত, অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। ট্রেইটার স্বামীজি বলেছেন। আমরা ট্যাক্স পেয়ারদের পয়সায় পড়াশোনা করে আমরা দরিদ্র জনগণের দিকে তাকাচ্ছি না। আজকের সমাজের চারিদিকে তাকালে আমাদের তো তাই মনে হয়, কেউ যেন সেবার ভাবে এগিয়ে আসতে পারে না। এই জিনিসটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই স্বামীজি যুবক দিগকে আহ্বান করছেন, তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ, তুমি নিজেকে দুর্বল বলো কি করিয়া? স্বামীজি বলছেন যে এগিয়ে যাও, এগিয়ে যাও, মৃত্যু পর্যন্ত গরিব পদদলিতদের উপর সহানুভূতি করিতে হইবে, ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবক বৃন্দ। এই যে কথাটা আসছে, এখানে স্বামীজি কোনো নিজের স্বদেশ বলে বলছেন না। তিনি বলছেন যে ভারতবর্ষ হচ্ছে এমন এক ভূমি, যদি ভারতবর্ষ যদি মিটে যায় এই পৃথিবী থেকে, তাহলে সমস্ত আধ্যাত্মিকতা, সর্বধর্মের প্রতি সমরসতা, সবাইকে ভালোবাসা, সবাইকে আন্তরিকভাবে নিজের করে নেওয়া, এই জিনিসগুলি চলে যাবে। সমস্ত সদ্গুণ রাশি, সমস্ত সৎ বৃত্তি তার ভারতবর্ষ সেই জন্যই রক্ষা করা প্রয়োজন। ভারত শুধুমাত্র স্বামীজির কাছে একটা দেশের খণ্ডই ছিল না, ভূখণ্ড ছিল না, তা ছিল স্বামীজি দেখেছিলেন। যখন স্বামীজি ভারত পরিক্রমা করলেন, তার মধ্য দিয়ে স্বামীজি দেখতে পেলেন শ্রীরামকৃষ্ণকে। ভারতবর্ষ যেন শ্রীরামকৃষ্ণের মূর্তির স্বরূপ। শ্রীরামকৃষ্ণের ভিতরে যেই আধ্যাত্মিকতা তিনি দেখেছিলেন, তিনি দেখতে পেলেন ভারতের মধ্যে শ্রীরামকৃষ্ণের যেন জীবনটাকে, তিনি যেন 5000 বছরের ভারতের যে সভ্যতা দরিদ্রের কুটিরের মধ্যে স্পন্দিত হচ্ছে, সেটা তিনি দেখলেন। এবং সেই জন্যই বলছেন, দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার দেবতা হোক, মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব। স্বামীজি বলছেন। আরেকটা স্বামীজি বলেছেন, যেটা কোনো ভারতের কেন কোনো ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের নামে বাড়িঘর ছেড়ে দেওয়া কোনো একজন সন্ন্যাসী এটা বলতে পারেন না, মানে বলতে পারবে না।
যদি না স্বামীজির মতো সাহসী না হলে এটা বলা সম্ভব ছিল না। আমি স্বামীজির ভাষাটা পড়তে চাইছি, সেটা যাই হোক এখন বের করতে অসুবিধা হবে। আমি একটাই খালি বলে দিচ্ছি যে স্বামীজির ভাষাটা এক্সাক্ট আমি বলতে চাইছিলাম। স্বামীজি বলছেন যে ঈশ্বর রূপে নিজের ভাইকে, ভাই মানে আমার সামনে এই যে মানুষ ঘুরে বেড়াচ্ছে, যারা আমাদেরকে আমরা পশু জানোয়ার বলছি, প্রত্যেককে যারা নিজের ভাইকে ঈশ্বর রূপে পূজা করতে পারে না, উপাসনা করতে পারে না, তারা কোনোদিনই তাদের অন্য যে কোনো উপাসনা সে সন্দেহবান, এটা সন্দেহের চোখে দেখতে হবে, এটা কোনোদিন হতে পারে না। এইরকম কোনোদিন দুঃসাহসী কথা কি কোনো সন্ন্যাসী বলতে পারে? কোন সন্ন্যাসী ধ্যান করছে কন্যাকুমারীতে, তিনি ভারতের ধ্যান করছেন, ভারতের অতীত দেখছেন, বর্তমান দেখছেন, হীন অবস্থা ভবিষ্যতের দেখছেন। তাই আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, ভারতের এই প্রিয় ভারতবর্ষ শুধু নয়, ভূখণ্ড রূপে নয়, তার সংস্কৃতিকে রক্ষা করা এবং ঈশ্বর রূপে প্রত্যেকের নিজের ভাইদের পূজা করা, দরিদ্র, অজ্ঞ এবং জনসাধারণের সেবায় যেন আমরা নিয়োজিত হতে পারি, এই কামনা করছি। স্বামীজির নিকট আমি প্রার্থনা করি আমাদের প্রত্যেকের ভিতর, আমাদের যুব সমাজের মধ্যে এই ত্যাগের ভাবনা দেই, তারা যেন আমাদের উপনিষদের বাণী ত্যাগে নৈক অমৃতত্ব মানসহ, সেই ত্যাগের সেবার বাণীটা যেন গ্রহণ করতে পারে। স্বামীজি যেটা বলেছেন, ত্যাগ ও সেবাই আমাদের জাতীয় জীবনের আদর্শ। ত্যাগ মানে বাড়িঘর ছেড়ে দেওয়া, সন্ন্যাসী হয়ে যাওয়া মোটেও প্রয়োজন নাই। ত্যাগ মানে হচ্ছে স্বার্থপরতার ত্যাগ, নিজের শরীরটার প্রতি যে আমাদের আকর্ষণ সেটাকে ত্যাগ করে অন্যের ভিতরে নিজেও দেবতা হোক, যেটা আমাদের পূজার সময় আছে, দেবং ভূত্বা, দেবং যে মানে দেবতা নিজে হোক এবং প্রত্যেকের ভিতরে যে দেবতা আছে, নিজেও দেবতা, প্রত্যেকের ভিতরে দেবতা। আগে অন্তরের দেবতাকে জাগিয়ে এই সমস্ত দেবতার পূজা করো, সেখানে জাতি, ধর্ম, বর্ণ কোন রকমের যেন ভেদ আমাদের মধ্যে না থাকে। জয় রামকৃষ্ণ। আজ জয় স্বামীজি, আজ আমাদের স্বামী বিবেকানন্দের নামে আমরা বেরোবো, আমাদের মধ্যে যেন সেই স্বামীজির স্পিরিটটা ঢুকে পড়ে। আমি এই প্রার্থনায় স্বামীজির কাছে করছি, তিনি আমাদের এই শক্তি দিন, যেন তার আদর্শে আমরা চলতে পারি পথের মধ্যে। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস উপলক্ষে হাইলাকান্দির মেলা মঞ্চে স্বেচ্ছাসেবী সংস্থা সাগনিকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সূচনায় ছিল সাগনিকের শিল্পীদের পরিবেশিত উদ্বোধনী সঙ্গীত। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক অঞ্জন সাহা বলেন, বিবেকানন্দ নিজেই বলেছে যে আমাকে বুঝতে হলে, মানে বিবেকানন্দকে বুঝতে হলে আরেক বিবেকানন্দ প্রয়োজন। আরেক বিবেকানন্দ বুঝতে পারবে যে এক বিবেকানন্দ করে কি দিয়ে গেছে। তার জন্য হয়তো আমরা প্রত্যেকবারই এই 12 জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন সেমিনার, কুইজ কম্পিটিশন, আলোচনা পর্ব আমরা করি, যাতে আমরা বিবেকানন্দকে বুঝতে পারি। হয়তো অল্প অল্প করে এগোচ্ছি বুঝবার জন্য। একটি প্রশ্ন ছিল, আপনি কি ভগবান দেখেছেন? আর উত্তরটা ছিল হ্যাঁ। প্রশ্ন থেকে আমার যেটা মনে হয়,
উত্তরটা রামকৃষ্ণ পরমহংসদেব উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, যেমন তোমাকে দেখছি ঠিক আমি ঈশ্বরকে ওরকম দর্শন করছি। এই হ্যাঁ প্রশ্নটাই একটি ওয়েস্টার্ন এডুকেটেড, ওয়েস্টার্ন ফিলোসফি, ইংলিশ মিডিয়ামে পড়া নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দতে পরিবর্তিত করেছে। আর আমাদের সামনে একটা বলবো, একটা শ্রীরামকৃষ্ণের কথাতেই একটা বিরাট বট বৃক্ষ বলেছিল বিবেকানন্দ, তুই একটা বট বৃক্ষ হোস। আর ঠিকই একটা বট বৃক্ষ হয়ে বিবেকানন্দ আমাদের মধ্যে আছে। এই বট বৃক্ষ হওয়ার পিছনে বিবেকানন্দ মা ভুবনেশ্বরী দেবী অনেক বড় অবদান স্বামী বিবেকানন্দ নিজে উল্লেখ করেছেন। একবার ওনার মা বলেছিল, যা কিছুই হোক সত্যকে তুমি ছাড়বে না, হয়তো ফলটা অপ্রীতিকর হতে পারে কিন্তু তবুও তুমি ছাড়বে না। এই কথাগুলোই নরেন্দ্রনাথ দত্তকে একটা বীরেশ্বর, বীর বিক্রম একজন স্বামীজি আমাদের সামনে উপস্থিত করেছেন। আর যদি আমরা বিবেকানন্দ কি হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা যদি বলেছিলেন তিনি, যদি ভারতকে জানতে চাও স্বামী বিবেকানন্দকে জানো। মানে স্বামী বিবেকানন্দ একটা সিস্টার নিবেদিতার ভাষায় ইন্ডিয়া ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, একটা চলমান ভারত। স্বামী বিবেকানন্দ ছিল একটা চলমান ভারত। এখন স্বামী বিবেকানন্দ আমরা জানি 164তম জন্মদিন আমরা অনেক বছর ধরে অনেক ইন্সপিরেশন দিয়ে যাচ্ছে। তা আমরা কি ইন্সপিরেশন পেয়েছি? বিশেষ করে আমি বা আমার চারিপাশে যারা আছে কি ইন্সপিরেশন, আমি কিভাবে ইন্সপায়ার হলাম একটা বলি। জীবনে এক সময় একটা বিপর্যয় এসেছে, পথ খুঁজে পাচ্ছিলাম না, কি করব। খুব মনটা ডিপ্রেসড বলবো। হঠাৎ একদিন স্বপ্ন দেখি আমি একটা রুমে আছি, আর আমি দেখছি যে স্বামী বিবেকানন্দ আরেকটা রুমে গল্প করছে। আরও কয়েকজন ছিল, মাথায় পাগড়ি ছিল না, ছোট ছোট চিল ছিল, এক পার উপরে রেখে গল্প করছিল। আমি যেন এটা স্বপ্নের কথা বলছি, আমি বলছি যে স্বামীজি আমার দিকে দেখো না কেন, আমার কি কিছু হবে না? এইভাবে দেখলাম একটু পরে স্বামীজি রাগ হয়ে বলছে, যা তোর কিচ্ছু হবে না। স্বপ্নের মধ্যে আমার মনটা খারাপ। স্বাভাবিক বিবেকানন্দের মুখ থেকে যদি শোনা যায় এটা তোর কিচ্ছু হবে না, আমার মনটা কেমন লাগবে। আমি নিরাশ হয়ে যেন আমার রুমে আবার আসছি। একটু পরেই দেখি যে স্বামী বিবেকানন্দের পিছনে পিছনে আসছে আর আমাকে বলছে, হবে তো, এত অধৈর্য হলে হয়? এই স্বপ্ন আমাকে সকালে যখন আমি ঘুম থেকে উঠি, কি ফ্রেশ, এত ফ্রেশ করেছে এই কথাটা, হবে তো, এত অধৈর্য হলে হয়? আমি মনে মনে একটা ফটো খুঁজছিলাম যে বিবেকানন্দের ফটো চাই, আর আমার যে জানাশোনার একটা মানুষের ঘরে গেছে, ঠিক আমি যেরকম চেয়েছিলাম ওরকম একটা ফটো পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে আমার ক্যালেন্ডার ছিল, আমি বললাম ক্যালেন্ডারকে আমার দিয়ে দাও। তারপর ওটা বাঁধিয়ে আমি আমার ঘরে রেখেছিলাম। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। এবার দ্বিতীয় পর্যায়ের কার্যসূচি গ্রহণ করা হয়েছে। এ নিয়ে বরাকবঙ্গের কেন্দ্রীয় কমিটির সম্পাদক গৌতম প্রসাদ দত্ত জানালেন। 1977 সালের 8 জানুয়ারি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, যার সংক্ষেপে বরাক বঙ্গ নামে এখন বেশি পরিচিত, সেই সংগঠন যাত্রা শুরু করেছিল। আমরা 49 বছর অতিক্রম করে 50-এ পা দিয়েছি। 3 জেলায় এবং আঞ্চলিক স্তরে আমরা নানা কার্যক্রম হাতে নেব এবং আমরা গত 8 জানুয়ারি যে আমাদের বিস্তৃত কর্মসূচি ছিল শিলচর, শ্রীভূমি, হাইলাকান্দিতে, সেগুলো সবই পরম শ্রদ্ধেয় কবীন্দ্র প্রকাশদের প্রয়াণে আমরা স্থগিত রেখেছি। পরবর্তী সময় সেগুলো হবে। তো আমরা সূচনা ওই 8 জানুয়ারি পতাকা উত্তোলন এবং সম্মেলনের কাজকর্ম নিয়ে স্মৃতি দিয়ে আমরা শেষ করেছি। দ্বিতীয় শিলচরে
নাট্যকর্মশালা, নাটকের সেই কার্যক্রম। তারপর এটা শেষ হলে হাইলাকান্দিতে আমাদের নিয়মের যে 31তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক অধিবেশন, সেটাও কিন্তু আমাদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের একটা অঙ্গ হিসাবে থাকবে। বিশেষ বিশেষ কিছু কর্মসূচি নেওয়া হবে। গতকাল আমাদের হাইলাকান্দি যে অভ্যর্থনা সমিতি সাংবাদিক সম্মেলনে সমস্ত বিস্তারিত তথ্য দিয়েছেন, আপনাদের কাগজে সেগুলো প্রকাশিত হয়েছে। তো ওই অধিবেশনে আমরা নানান কার্যক্রমের মাধ্যমে করব। নাটকের উপরে আমরা জোর দিচ্ছি এই কারণে যে এমনিতেই শিলচর কিংবা বরাক উপত্যকায় বহুরূপীর অনুষ্ঠান হয়ে গেল কয়েকদিন আগে। তো নাটকের প্রতি একটা আগ্রহ, উৎসাহ, এই সবই কিন্তু এই উপত্যকায় রয়েছে। কিন্তু বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন প্রতিটি কাজই কিছু পরিকল্পনা মাফিক করে থাকে। এক্ষেত্রেও আমরা এই যে কর্মশালার আয়োজন করেছি, আমরা চাইছি যে একটা আধুনিক নাটক প্রযোজনায় যারা সুনামের অধিকারী, তাদের হাত ধরে, তাদের শিক্ষণে এখানকার যারা নাট্য উৎসাহী তারা প্রশিক্ষিত হোক। শ্রোতা বন্ধুরা, আহরণ যেখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।